ঝুল বারান্দায় পাশাপাশি নিচু বেতের চেয়ার পেতে দুই বোন চুপ করে বসেছিল। অনেকদিন বাদে তারা একসঙ্গে বাপের বাড়ি এসেছে, যে বাড়িতে তারা একসঙ্গে বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, ঝগড়া করেছে, ভাব করেছে। সেখানে তাদের দেখা সাক্ষাৎ আজকাল খুব কমই হয়। স্বামী পুত্র নিয়ে দুজনেরই এখন আলাদা আলাদা সংসার। মীরা আর একটি ছেলে আর একটি মেয়ে। বিয়ের বছর তিনেকের মধ্যে মায়া কিছু হতে দেয়নি। এবার সমস্ত বাধাবিঘ্ন পার হয়ে একটি ছেলে তারও কোলে এসেছে। মায়া এখন সেই ছেলে অন্তঃপ্রাণ। মীরা এই নিয়ে ছোট বোনকে ঠাট্টা করছিল। খুব যে আপত্তি ছিল মা হওয়ার, এখন যে একেবারে ডবল মা হয়ে গেছিস। ছেলের বাবার দিকেও একটু চোখ টোক রাখিস, নইলে বেচারা হিংসায় ফেটে মরবে। পুরুষরা বড় হিংসুটে হয় জানিস তো। ছেলে মেয়েকেও নিজের শরিক বলে মনে করে। পাওনা গন্ডায় এক তিল কম পড়লে হইচই লাগিয়ে দেয়। মায়া একটু হেসে বলল, নিজের অভিজ্ঞতা থেকে বলছো বুঝি দিদি? কিন্তু আমরা মেয়েরাই কি কম হিংসুটে? মীরা বলল, নিজের অভিজ্ঞতা থেকে বলছিস বুঝি? এরপর দুজনে চুপ করে রইল। নিচের রাস্তা দিয়ে অনবরত বাস, লরি, ট্যাক্সি, কিছু বা প্রাইভেট কারও চলছে। তার শব্দে কান পাতা দায়। কয়েক বছর আগেও শহরতলির এই অঞ্চলটা অনেক নিরিবিলি ছিল। এত লোকজন ছিল না, এত গাড়ি টাড়িও ছিল না। রাস্তাটা অনেক সুদৃশ্য ছিল। দুদিকে সবুজ ডালপালা ছড়ানো গাছগুলো এমন ন্যাড়া শুষ্কং কাষ্ঠং হয়ে দাঁড়িয়ে থাকতো না। ঋতুতে ঋতুতে তাদের রং বদলাতো, রূপ বদলাতো। পাতাগুলি মৃদু হাওয়ায় দুলত, ঝোড়ো হাওয়ায় আত্মরক্ষা করত। সামনের বড় পার্কটাও আজকাল আর বেড়াবার মতো নেই, নোংরা, অপরিচ্ছন্ন। পুকুরের জলের রং দেখলেই বোঝা যায় তা ব্যবহারের অযোগ্য। তবু লোকজনের কমতি নেই। তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই বলেই এখনো এই পার্কে এসে ভিড় করে। এখন অবশ্য অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। খানিকক্ষণ আগে রাস্তার, ঘরের সব আলো নিভে গেছে। বিদ্যুতের মিতব্যয়িতা চলছে শহরে। আরো কতক্ষণ এমন অন্ধকারে বসে থাকতে হবে কে জানে। বাবা মা নাতি নাতনিকে নিয়ে এক পুরনো বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন। বেশি দূরে নয়, পাড়ার মধ্যেই। তবু হয়তো এই অন্ধকারের জন্যই আসতে পারছেন না, নাকি যোগেশবাবু আসতে দিচ্ছেন না। মায়া একটু বাদে বলল, চল দিদি, এবার ভেতরে যাই। মীরা বলল, তা তো যাবই, আমার কথার জবাব দিলি নে যে? মায়া বলল, কোন কথার? মীরা তার আগের কথাটা ফের আস্তে আস্তে আওড়ালো। মেয়েরা যে হিংসুটে তা কি করে জানলি? মায়া বলল, এ আবার জানতে হয় নাকি? মীরা বলল, না, এড়িয়ে গেলে চলবে না, আমার কথার সরাসরি জবাব দে। কথাটা কি আমাকে দেখেই তোর মনে পড়ল? মা বলল, ছি ছি দিদি, ওসব কি বলছো? তুমি কি আমাকে কারো চেয়ে কম ভালোবাসো? তুমি কি আমাকে কিছু কম দিয়েছ? ছোট বোনের এই কৃতজ্ঞতায় একটু খুশি হলো মীরা। হেসে বলল, তুই বোধহয় আমার সেই বদান্যতার কথা মনে করছিস। আমার যখন বিয়ে হলো আমি তোকে বলে দিয়েছিলাম আমার সব তোকে দিয়ে দিলাম, মনে পড়ছে? মায়া চুপ করে রইল। মীরা বলতে লাগলো, অবশ্য দেওয়ার মতো তখন কী বা আমার ছিল? সম্পদের মধ্যে ছিল আমাদের ঘরখানা, চেয়ার টেবিল, বইপত্তর, জামা কাপড় রাখবার পুরনো আলমারিটা, আর একটা ভাঙা হারমোনিয়াম, আর বাবা মার ভালোবাসা। সবই আমরা দুই বোনে ভাগাভাগি করে ভোগ করতাম। আমার বিয়ের পর 16 আনা তুই সব পেলি। তা আবার দায়ও চাপলো তোর ওপর। বদমেজাজি বাবা আর বাতের রুগী মা, তাদের সেবা শুশ্রূষা, ফাই ফরমায়েশ, রান্না বান্না, ঘর সংসারের দায়িত্ব সবই তোর ঘাড়ে এসে পড়ল। আমি শ্বশুরবাড়ি থেকে তোর সুখ্যাতি শুনতাম। বাবা যেদিনই যেতেন তোর প্রশংসা করতেন। কলেজে বেরোবার আগে তুই কীরকম কাজকর্ম সেরে টেরে যাস, মাকে কোনো কষ্ট করতে দিস নে, কোনো রকম মতলব করিস নে, তোর আলস্য নেই, গাফিলতি নেই। বাবা পঞ্চমুখে তোর প্রশংসা করতেন।
শুনে আমার একটু হিংসে হতো। মায়া বাধা দিয়ে বলল, দিদি ওসব কথা কেন বলছো? ওসব পুরনো কথা তুলে আর লাভ কি? মীরা বলল, লাভ কিছু নেই, তবু পুরনো দিনের কথা মনে করতে মাঝে মাঝে বেশ লাগে। এমন কিছু পুরনো তো নয়, 12-13 বছর হলো, কিন্তু এক এক সময় মনে হয় যেন কতকাল হয়ে গেল। কোনো কোনো সময় মনে হয় এই তো সেদিনের কথা। সব যেন আমার চোখের সামনে ভাসে। হ্যাঁ, যা বলছিলাম, তোর কাজকর্মের সুখ্যাতি শুনে হিংসে হতো আমার। খুশিও হতাম আমি। যখন আমি ছিলাম, তুই ঘর সংসারের কাজ বড় একটা দেখতিস নে, নিজের পড়াশোনা নিয়েই থাকতি। পড়ার বই পড়তি, গল্পের বই পড়তি, কাজকর্মে ডাকলে বিরক্ত হয়ে উঠতি। বাবাকে 1 কাপ চা পর্যন্ত করে দিতে বললে তোর আলস্য ছিল। সেই তুই আমার বিয়ের পর এমন বদলে যাবি, এতখানি বুদ্ধি বিবেচনা তোর হবে, এর চেয়ে আনন্দের আর কি আছে? একটু দুঃখ হতো এই ভেবে বাবা আমার কথা আর তুলতেন না, বলতেন না, মীরা তুইও ঢের করেছিস। আমি করবই, এটা যেন ধরা কথা। তোর করাটাই অবাক করার মতন, 5 জনকে ডেকে শোনাবার মতন। বাবা আমার কথা বলতে ভুলেই যেতেন, কিন্তু আমি ভুলতে পারতাম না। অবশ্য ভোলা উচিত ছিল। আমি সচ্ছল সংসারে পড়েছি, স্বামী উকিল, পৈতৃক বাড়ি আছে, পসার টসারও মন্দ নয়, ঝি চাকর আছে সংসারে। যদিও তাদের সাহায্য আমি বড় একটা নিই না। মা বলল, তোর যেমন রূপ তেমনই গুণ, তোর মতো আর সংসারে কজন আছে? মীরা বলল, ঠাট্টা করছিস খুব না? রূপ না থাক, এইটুকু শ্রীছাদ আছে বলেই প্রায় নিখরচায় পার হয়েছি, নইলে বাবার কি তখন খরচপত্র করবার সাধ্য ছিল? ব্যাংকের চাকরিতে মোটা মোটা টাকার হিসাব রাখতেন, নিজে আর কি পেতেন? তোর মতো কলেজে পড়া বিদ্যে তো আমার ছিল না। কালো কুৎসিত ছিলাম না বলেই অমন করে পার হয়ে গিয়েছিলাম, শুধুমাত্র রূপের জোরে। অভিসম্পাদও কম নেই, পার হবার আমার ইচ্ছে ছিল না। পড়াশোনার স্বাদ কিন্তু আমার ছিল, কিন্তু বাবার কড়াকড়ি কত বেশি তখন। 3rd ক্লাসে উঠতে না উঠতেই বাবা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন। পাড়ার বখাটে ছোকরাদের কেউ কেউ পিছু নিত, শীষ দিত, যা তা বলতো। সে কি আমার দোষ? বাবা তাদের শাসন করতে পারলেন না, আমাকে ঘরে আটকে রাখলেন। বললেন, বাড়িতে বসে পড়ো, প্রাইভেটে পরীক্ষা দাও। তাই কি আর হয়? স্কুল ছেড়ে দেওয়ার পর সংসারে কাজের চাপ বাড়ল, মার অসুখেরও তখন খুব বাড়াবাড়ি হয়েছিল। আমার ভাগ্য। মা বলল, দিদি কেন ফের সেসব কথা তুলছিস? তোর মতো সৌভাগ্য আর কজনের? জামাইবাবু তোকে কত ভালোবাসেন। মীরা হেসে বলল, আহা, নির্মল বুঝি তোকে ভালোবাসে না? মাথার মনই করে রেখেছে। সুখ শান্তি আমিও পেয়েছি, তুইও পেয়েছিস, তাই তো সেদিনের দুঃখটুকুর কথা আজ হাসতে হাসতে বলতে পারি। দুঃখ কিসের জন্য জানিস? নিজেরই দোষ ত্রুটি দুর্বুদ্ধির জন্য। সব আমি বলতে পারি। মা বলল, তাহলে বল, তোর মুখ যেমন অত চুলবুল করছে। মীরা বলল, চুলবুলি করছে বটে, সবই আমি বলবো। তারপর তোকে একটা কথা বলতে বলবো, একটা অনুরোধ তোকে রাখতে বলবো। মা বলল, কি দরকার দিদি ওসব কথা তুলে? সংসারে সবারই কিছু না কিছু গোপন কথা থাকে, তোরও যদি থাকে তো থাক না, আমি শুনতে চাই না। মীরা বলল, কিন্তু আমি যে বলতে চাই, আমার যে মুখ বড় চুলবুল করছে। চুপ করে রইল মায়া। দিদি যখন নিজের দোষের কথা না বলে ছাড়বে না, বলুক। কি যে বলবে, কি যে বলতে চায়, মায়া অবশ্য তা পুরোপুরি আন্দাজ করতে পারছে না। আর পারছে না বলেই মায়ের কৌতূহলও বেড়েছে। যদিও মুখে উদাসীনের ভাব করছে, গোপন কথা না বলবার জন্য মিনতি করছে, কিন্তু সঙ্গে সঙ্গে কানও খাড়া করে রেখেছে। যতক্ষণ বাচ্চাটা ঘুম ভেঙে কেঁদে না ওঠে, যতক্ষণ বাবা মা ফিরে এসে সদর দরজার কড়া নাড়তে না থাকেন, যতক্ষণ ফের আলো জ্বলে না ওঠে, দিদি যা বলছে বলুক, মায়ের শুনে যেতে আপত্তি কি? লাভ না থাকুক, ক্ষতি তো কিছু নেই।
তার ক্ষতি আর সহজে কেউ করতে পারবে না। যেটুকু যা হওয়ার তা হয়ে গেছে। মীরা বলতে লাগলো, তুই আমার রূপের কথা বলছিলি? দেখতে একটু সুন্দর হওয়ার জ্বালাও কম নেই, তা জানিস? 2 ছেলের মা হলাম, বয়স 30 পার হতে চলল, এখনও স্বাধীনভাবে কোথাও বেরোতে পারিনি। শাশুড়ি পছন্দ করেন না, তোর জামাইবাবুও পছন্দ করেন না। বাইরের কোনো পুরুষ মানুষের সঙ্গে আমার একটা কথা বলবার জো নেই, মেলামেশার জো নেই। তুই হাসছিস? এদিক থেকে তুই বেশ আছিস। মা হেসে বলল, আমার কর্তাটি জানেন, আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার পিছে পিছে কেউ হাঁটবে না, কাছে কেউ ঘেঁষবেন। ওসব দূরে থাকুক, কেউ তাকিয়েও বোধহয় দেখবে না। আমাকে নিয়ে কারো ভয় নেই দিদি। মীরা বলল, তোকে নিয়ে ভয় নেই, আর সংসারে আমিই বুঝি শুধু ভয়ঙ্করী? তোর দিকে কেউ তাকিয়ে দেখে না এ কথা বলতে পারিস নে। একজন অন্তত দেখেছিল। আমরা দুজনে পাশাপাশি ছিলাম, তবু সে শুধু তোকেই দেখেছে, আমাকে দেখেনি। মনে আছে তার কথা? সরোজদা, সেই শরৎ সময়ের কথা মনে আছে তোর? আছে যে, তা আমি জানি। মায়া একটু চুপ করে থেকে বলল, তার জন্য এখনো কি তোমার হিংসে আছে দিদি, এতকাল বাদেও? মীরা বলল, না না, এখন আর হিংসে টিংসে নেই, কিন্তু তখন ছিল। সত্যি কথা বলবো, তখন হিংসে আমার বুক ফেটে যেত। আমি দেখতে ভালো, আমার গড়ন সুন্দর, সংসারে আমি কাজকর্মও যথেষ্ট করি, সবাই আমার রান্না বান্নার প্রশংসা করে। এমনকি সরোজদা এলে আমি তার বেশি যত্ন করতাম, খাবার করে দিতাম, চা করে দিতাম, নিজের ভাগের মাঝখানা তাকে ভেঙে খাওয়াতাম। কিন্তু এত করেও তার মন পায়নি। আমার সঙ্গে হেসে কথা বলতো সরোজদা, কিন্তু সে তার নিতান্তই ভদ্রতার হাসি। অন্তরের হাসি যে তার কি, তা যখন তোকে দেখে সে হাসতো, তোর সঙ্গে কথা বলতো, আমি টের পেতাম। আমি অবাক হয়ে ভাবতাম, তোর মধ্যে সে কি দেখলো? তুই তখন কত ছোট, বাবার ধমকানিতে সবে ফ্রক ছেড়ে শাড়ি ধরেছিস, সে শাড়িও ভালো করে পরতে শিখিসনি। তবু তোর সেই অগোছালো অপটু হাতের সাজসজ্জায় তাকে যেন বেশি মুগ্ধ করত। তুই তো গাদা গাদা নভেল পড়েছিস, সেই সব নভেলের গল্প নিয়ে তুই তার সঙ্গে আলাপ করতিস। এর চেয়ে এমন কি বেশি গুণ তোর ছিল আমি ভেবে পেতাম না। তোর দেখা দেখি বই আমিও পড়তে চেষ্টা করতাম, কিন্তু সারাদিনের খাটুনির পর বই নিয়ে শুলেই আমার কেমন ঘুম পেত। তাছাড়া বানানো গল্পে আমি কোনো রস পেতাম না। আমি রান্না করতে ভালোবাসতাম, ঘরদোর সাজাতে গোছাতে ভালোবাসতাম, বুনতে ভালোবাসতাম, একটু গাইতে টাইতেও পারতাম। বাবা তো আমাকে এই সেকেন্ড হ্যান্ড হারমোনিয়ামটা কিনে দিয়েছিলেন, কিন্তু কাকে শোনাবো গান? আমার গুণযোগ্যতা কাকে দেখাবো? বাবা যে কি কড়া ছিলেন তা তো জানিস। তার ভয়ে পাড়ার ছেলেরা কেউ আমাদের বাড়িতে ঢুকতে পারত না, যদি বা ঢুকতো বসতে পারত না। আপন জ্যাঠতুতো খুঁড়তুতো মামাতো পিস্তুতো ভাইটাই তো আমাদের ছিল না। যারা দূর সম্পর্কের ছিল, বাবা তাদের কাছে ডাকেননি। এত বাধা নিষেধ করা পাহারার ভেতর দিয়ে সরোজদা কি করে ঢুকলো, সেই এক আশ্চর্য। বাবার ব্যাংকেরই সাধারণ কেরানি, কতই বা তখন মাইনে পেত? 60-70 টাকার বেশি নয়। প্রথম প্রথম অফিসের কাজকর্মে ছুতো ধরেই আসতো। বিনীত অনুগত ছেলে। বাবা ছিলেন ওপরওয়ালা, অ্যাকাউন্টেন্ট। তিনি ভাবতেন তার মন জুগিয়ে চাকরির উন্নতিই তার লক্ষ্য। কিন্তু আমি ভাবতাম, থাক, সে কথা আর বলে কি হবে। আমার ভুল ভাঙতে দেরি হলো না। ভুল তো নয়, যেন জীবনটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তখনকার কষ্টের কথা ভাবলে আজ হাসি পায়। আমি বুঝতে পারলাম সে তোর জন্যই আসে। যদিও আমার সঙ্গেও হেসে কথা বলে, আমার হাতের চা খায়, আমার সঙ্গেও বন্ধুর মতোই ব্যবহার করে। বন্ধু, মেয়ে বন্ধু আমাদের অনেকই ছিল, কিন্তু ছেলে বন্ধু সে ছাড়া আর কেউ ছিল না। বিয়ের পর আমি তোকে সব দিয়ে এলাম। আমার কত কি সাধের জিনিস, শখের জিনিস, অল্প দিন আগের কেনা শাড়ি দুখানা, অল্প দামের গয়না, সব তোকে ধরে দিয়ে এলাম। শুধু প্রাণে ধরে দিতে পারলাম না একজনকে, অথচ ছেড়ে আসতে হলো।
আসবো না কি করব? তুই তাকে আগেই কেড়ে নিয়েছিস। সে আমার বিয়ের সময় খুব কোমর বেঁধে খাটল। আমার মাস্তুতো ভাইদের সঙ্গে আলপনা দেওয়া বিয়ের পিঁড়ি ধরে আমাকে বরের চারপাশে ঘোরালো। আমি বাধ্য হয়ে তার কাঁধে হাত রাখলাম। এক একবার ইচ্ছে হচ্ছিল এক একবার ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো শক্ত করে চেপে ধরি। ও বুঝুক, ও কষ্ট পাক। যার মনে আমি কোনো কষ্ট দিতে পারলাম না, তার দেহকে কষ্ট দিই। চিরদিনের জন্য নয়, শুধু একটি মুহূর্তের জন্য ও আমার কাছে দুর্বল হোক, ওর শ্বাস রুদ্ধ হয়ে আসুক। কিন্তু পারলাম না। লজ্জা করল। শুধু আলগোছে একটু ছুঁয়ে রইলাম। সেই ছোঁয়াই আমার শেষ ছোঁয়া। তুইও আশেপাশে ছিলি, তার পাশে পাশে ছিলি। তোর কি আনন্দ! শুধু কি দিদির বিয়ে বলেই? তুই তার সঙ্গে কথা বলছিলি, হাসছিলি, মাঝে মাঝে এটা ওটা এগিয়ে দিচ্ছিলি, নিচ্ছিলি। তোর পরনে দামি শাড়ি, গায়ে গয়না। আমার বিয়ে, তোকে তো বাবা একেবারে নিষ্কুণ্ডলা করে রাখতে পারেন না। তোর খোঁপায় বেল ফুলের মালা পরানো, মনে হচ্ছিল তোরও যেন বিয়ে। আমার লোক দেখানো বিয়ে, তোর লোক না দেখানো বিয়ে। আমার মনে হচ্ছিল বাবা মা যেমন আমার বিয়ে দিচ্ছেন, তেমনি আরেকটি ভাবী দম্পতি আমার বিয়ের উৎসবে মেতেছে। আমার বিবাহ বাসরটা আসলে তাদেরই মিলন বাসর। আমার বিয়েটা উপলক্ষ, আসলে উৎসবটা তাদেরই। শ্বশুরবাড়ি চলে গেলাম। সেখানে বাড়ি ভরা লোকজন, আদর আপ্যায়ন, হাসি ঠাট্টা, কত কি। একজনের কথা ভুলে যেতে কতক্ষণ আর লাগে। আস্তে আস্তে ভুলে যেতেও লাগলাম। শুধু মাঝে মাঝে মনে পড়ত। তোর কথা মনে হলেই মনে পড়ত। বাবা মা কি আর কেউ এ বাড়ি থেকে গেলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোদের কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ, সে এখনও আসে, এখন আরও বেশি করে আসে। তোর সঙ্গে বসে হাসে, গল্প করে, তোর পড়াশোনায় সাহায্য করে, আরও অনেক কিছু করে বলে আমি ধরে নিতাম। এখন আর কোনো বাধা নেই। বাবা মা কি আর একটা বাধা? তাদের ঝাপসা চোখকে ফাঁকি দিতে বেশি বুদ্ধির দরকার হয় না। যাকে ফাঁকি দেওয়া শক্ত ছিল, সে সরে এসেছে। এ বাড়িতে এসেও তাকে কতবার কতদিন দেখেছি। তার সংকোচ অনেক কমে গেছে। সে অনেক সহজ স্বচ্ছন্দভাবে এ বাড়িতে চলাফেরা করে। আমাকে সে নতুন নামে ডাকে, বলে মীরাদি। আমার চেয়ে বয়সে সে ছোট নয়, 2-1 বছরের বড়ই বরং হবে। তবু আমি তার দিদি হয়ে গেছি। কোন সম্পর্কে যে দিদি, তা আমার বুঝতে বাকি থাকে না। আমি টের পাই, আর ভেতরে ভেতরে আমার বুক জ্বলে যায়। অথচ নিজের মনকে আমি ধমকাতে ছাড়িনি। এ আমার অন্যায়, ভারী অন্যায়। আমি স্বামী পেয়েছি, সংসার পেয়েছি, সবাইয়ের আদর যত্ন পেয়েছি। আমার তো না পাওয়া কিছু নেই, অপূর্ণ কিছু নেই। তবু আমার একই কাঙালপনা, একই হিংসুটেপনা। আমি আমার নিজের মনকেই ধমকাই। কিন্তু ধমকালে কি হবে? যাকে ধমকাই সে যেন আমার দুষ্টু ছেলের মতো। সে ভেতরে ভেতরে জানে আমি তাকে খুব ভালোবাসি, খুব। তাকে এই শাসন আমার ভালোবাসার শাসন। তারপর সরোজের চাকরির উন্নতি হতে লাগলো। তুইও একটার পর একটা পাশ করে বিদুষী হয়ে উঠলি। সংসারে আমিও সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। বিয়ের বছরখানেক বাদেই মা হয়েছিলাম। 2 বছরের মাথায় শাশুড়ি শয্যা নিলেন। তিনি থাকতেই আমি গিন্নি মা হলাম। আরও 2 বছর বাদে বাবার মুখেই হঠাৎ শুনলাম প্রস্তাবটা। বাবা আমার টালিগঞ্জে শ্বশুরবাড়িতে গেলেন। আমি যত্ন করে খাবার টাবার করে দিলাম। বাজারের খাবার আমি কখনো তাকে এনে খাওয়াইনি। তোর জামাইবাবু বাড়ি ছিলেন না। আমার শোবার ঘরে খাটের ওপর বসে বাবা আমার সঙ্গে গল্প করতে লাগলেন। এখন আমি বাবার সমান সমান হয়েছি। তিনিও সংসারী, আমিও সংসারী। এখন সংসারে 5টা ভালো মন্দ বিষয় সম্বন্ধে আমিও তাকে পরামর্শ দিতে পারি। তিনি আমার পরামর্শও নেন। শুধু পরামর্শ নয়, তোকে বলতে বাধা নেই, ঠেকলে 50, 100, 150, 200 পর্যন্ত ধার নেন। কিন্তু তাকে যা দেই তা কি আর ফিরিয়ে নেওয়া যায়? বাবা মার কাছে মানুষের ঋণ কি কোনোদিন শোধ হয়? তোর জামাইবাবু সবই জানেন, তাকে আমি কিছুই লুকোই না।
অন্য ব্যাপারে যাই হোক, এসব ব্যাপারে তার মন খুব উদার। হ্যাঁ, এ কথা সে কথার পর বাবা আস্তে আস্তে আসল কথাটা তুললেন। একটু হেসে বললেন, ইয়ে মিরু, আমাদের মায়ের সঙ্গে ওর বিয়ে হলে কেমন হয়? আমার বুকের ভেতর ধক করে উঠল। বললাম, কার সঙ্গে? বাবা বললেন, ওই যে আমাদের সরোজ। আমি এই আশঙ্কাই করছিলাম। মুহূর্তের জন্য আমি কোনো কথা বলতে পারলাম না। আমার দম আটকে আসতে লাগলো। তারপর একটু বাদে বললাম, ছি বাবা, ছি। বাবা অবাক হয়ে বললেন, কেন রে? দেখতে শুনতে তো মন্দ নয়, অবশ্য কুলীন কায়স্থ নয়, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি, কানেকশন সব ভালো। ছোট সংসার, বাপ মা আছে, আর একটি বোন আছে। বিয়ে হয়ে গেলেই গেল। মায়া যে ধরনের মেয়ে, ওর এইরকমই সুবিধে। তোর মতো বড় সংসার সামলাবার কি শক্তি আছে ওর? আমি বললাম, না, এ সম্বন্ধ কিছুতেই হতে পারে না। বাবা বললেন, কেন রে? ছেলেটি কিন্তু কাজকর্মেও ভালো, গোপনে পরীক্ষাও দিচ্ছে। ও কালে কালে একটা ব্রাঞ্চ ম্যানেজার হয়ে যাবে, দেখে নিস। আমি বললাম, সেইটাই কি সব? কাজে কর্মে ভালো হলেই ভালো হয়? স্বভাব চরিত্র দেখবে না? যার হাতে মেয়েকে দিচ্ছ সে মানুষটি কেমন তা একবার খোঁজ নিয়ে দেখবে না? বাবা বললেন, এতদিন ধরে দেখছি মানুষ তো ভালো বলেই মনে হয়, তবে ওরা বোধহয় একজন একজনকে বেশ পছন্দ করে। তা আজকাল এই তো যখন ফ্যাশন হয়েছে। বাবার সামনের দুটো দাঁত পড়ে গেছে। ফোকলা দাঁতে তিনি হাসলেন। তার সেই হাসি দেখে আমার গা জ্বলে গেল, বুক পুড়ে গেল। আমার বেলায় তার এই উদারতা কোথায় ছিল? আমি কি কোন ফ্যাশন ট্যাশনের কথা জানি নে? আমি কি একালের মেয়ে নই, আদ্যিকালের বুড়ি? উঠে গিয়ে দরজা ভেজিয়ে দিয়ে এলাম। তারপর বাবার আরও কাছে ঘেঁষে এসে বললাম, বাবা, ওই পছন্দটাই সব নয়, অমন পছন্দ সে আরও অনেককে করেছে। বাবা আঁতকে উঠে বললেন, কার কথা বলছিস? আমাদের সরোজ? বললাম, হ্যাঁ বাবা, তার কথাই বলছি। মিটমিট একটা শয়তান, অনেক কাণ্ড কারখানা করেছে সে, আমি খোঁজ নিয়ে জানি। পাড়ায় পাড়ায় একটা করে তার, কত আর শুনবে? বাবা যেন স্তব্ধ হয়ে রইলেন। একটু বাদে বললেন, বলিস কি? আমি তো এর আগে কিছু শুনিনি। অনেকে অনেকের নামে মিছিমিছি অবশ্য আজে বাজে কথা রটায়। কোনো প্রমাণ টমান কি কিছু পেয়েছিস? আমি এই বিপদে পড়লাম। প্রমাণ তো কিছু নেই। কোনো একটা মেয়ের নামটাম পর্যন্ত মনে আসছে না। তাই যে কুচুটে মেয়েটাকে আমি সবচেয়ে বেশি করে জানি, আমি তার নামই বলে দিলাম। বললাম, প্রমাণ? ওসব কাজ কেউ কি প্রমাণপত্র রেখে করে বাবা? তবু একটি প্রমাণ আমার হাতে আছে। বাবা কৌতূহলী হয়ে বললেন, আছে? কই দেখি। আমি একটু চুপ করে রইলাম। একটু আটকে গেল কথাটা। বুকের ভেতরটা দূর দূর করে উঠল। স্বামী সন্তান নিয়ে ঘর করি, কিন্তু কি আশ্চর্য, কিছুতেই তাকে আটকে রাখতে পারলাম না। সেই অকথ্য মিথ্যেটা আমার মুখ থেকে অবলীলায় বেরিয়ে এলো। তোমাকে কি বলবো বাবা, মেয়ে হয়ে কি সব কথা বলা যায়? সে আজও আমার পিছে ছাড়েনি, আজও আমায় জ্বালায়। বাবা বললেন, তুই কি সত্যি বলছিস? কি সাংঘাতিক, আমি তো ধারণাই করতে পারিনি। আমি তোমার পায়ে হাত দিয়ে বলতে পারি বাবা। সঙ্গে সঙ্গে তার পায়ে হাতও দিলাম। সেই মুহূর্তে সেই বানানো সত্যকে খাঁটি সত্য বলে প্রমাণ করবার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। তোকে বলবো কি, সে মুহূর্তে এর চেয়ে বড় সত্য আমার কাছে আর কিছু ছিল না। মীরা থামল। অন্ধকারে দুই বোন ফের কিছুক্ষণ চুপ করে বসে রইল। মায়া কোনো কথা বলতে পারল না। সেই পুরনো আঘাত যেন তার বুকে ফের এসে লেগেছে। একটা প্রচণ্ড প্রকাণ্ড সামুদ্রিক ঢেউ এসে তার বুকের পাঁজরা একেবারে গুড়িয়ে দিয়ে গেছে। এই জন্যই বাবা প্রথমে সায় দিয়ে তারপরে ঘোরতর অমত করেছিলেন। হয়তো গোপনে ডেকে সরোজকে অপমানও করে থাকবেন, তাই সে হঠাৎ আসা যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিল। নিজের চেষ্টায় বদলি হয়ে চলে গিয়েছিল লখনৌতে।
ভীরু ছিল বই কি সরোজ, ভীরু আর অভিমানী। মায়াও তাকে এমন ভরসা কখনো দেয়নি যে সে বাপ মায়ের বিরুদ্ধে যেতে পারে। কি জানি আরও কি কি হয়েছিল। সরোজ আর ফিরে আসেনি, কোনো যোগাযোগ রাখেনি। তারপর সেই প্রথম প্রেম, প্রথম বন্ধুত্ব শেষ হয়ে যাওয়ার পর মায়া বিয়ে করেছে। বাবা মা আর দিদি জামাইবাবু দেখে শুনে বিয়ে দিয়েছেন। বিয়ের অর্ধেক খরচ জুগিয়েছে দিদি, নিজের দামি দামি গয়নাগুলো দিয়ে দিয়েছে। কিন্তু গয়নায় কি সব শোধ হয়? মীরা খানিক বাদে ফের কথা বলল, হেসে বলল, এতদিন বাদে ফের সেই সব কথা মনে পড়লো কেন জানিস? আজ বাসে আসতে আসতে দেখলাম সরোজকে। একই বাসে আসছিলাম, আগের চেয়ে অনেক মোটা হয়েছে। পাশে একটা বউ, এমন কিছু সুন্দরী নয়, আমার চেয়ে তো কালোই, তোর চেয়েও কালো, কিন্তু দেখে মনে হলো সরোজ খুব সুখী। সাদা কালোয় সুন্দর কুচ্ছিতে কিছু এসে যায় না, বউ বউ, স্বামী স্বামী। আমরা সবাই সুখী হবার জন্যই জন্মেছি। দেখলাম বউয়ের কোলে একটা বাচ্চা, সরোজের কোলেও একটি। স্ত্রীর সঙ্গে বেশ হেসে হেসে কথা বলছে, একেবারে সুখে বিভোর। আমার দিকে একবারও তাকালো না, ইচ্ছে করেই না দেখবার ভান করলো কিনা কে জানে। মীরা একটু থামল, তারপর ইতস্তত করে ফের বলল, এক কাজ কর মায়া, তাকে একবার আসতে বল। এখন সবাই আমরা স্বামী পুত্র নিয়ে সংসারী, এখন আর আসতে বাধা কি? কিন্তু আমি ডাকলে আসবে না, তুই ডাকলে আসবে, নিশ্চয়ই আসবে। এলে কি করব? না, তোর কাছে যেমন সব বললাম তেমন করে সব খুলে বলতে পারবো না। সে না হয় তুই তাকে আড়ালে ডেকে বলে দিস। আমি তার পায়ে ধরে ক্ষমা চাইতেও পারবো না, হাতে ধরেও ক্ষমা চাইতে পারবো না। অত নাটুকেপনা আমার ধাতে নেই। তবু কেন যে ডেকেছি তা সে বুঝতে পারবে, নিশ্চয়ই বুঝতে পারবে। ক্ষমা চাইবার জন্যই ডেকেছি। ক্ষমা ছাড়া আর কি বা এখন চাইবার আছে? ডাকবি মায়া, লক্ষ্মী বোনটি, ডাকবি? মীরা বুঝি ওর হাত ধরতে যাচ্ছিল, কিন্তু মায়া সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, বলল, ছেলে কাঁদছে দিদি, যাই এবার ঘরে যাই। মায়া উঠে ভেতরে চলে গেল। ওর ছেলের কান্না কিন্তু মীরা শুনতে পেল না। একই চেয়ারে চুপ করে বসে রইল খানিকক্ষণ, তারপর নিজের মনেই বিড়বিড় করে বলল, ইস, সেই যে সব নিভে আছে তো আছেই, আলোটা এবার জ্বলে উঠলে বাঁচি বাবা।